হুম আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে নতুন কোনো ভাষা, বিশেষ করে ইংরেজি শেখার যে একটা ভয় আমাদের ভেতরে কাজ করে, সেই ভয়টাকে জয় করে কিভাবে খুব সহজ উপায়ে ইংরেজি আয়ত্ত করা যায়, সেটা নিয়েই আমরা কথা বলবো। হ্যাঁ, আর আমাদের হাতে থাকা সোর্সগুলো বিশ্লেষণ করে আমরা আজকে এমন কিছু বাস্তবসম্মত রূপরেখা তৈরি করব যেটা একেবারে নতুনদের জন্য দারুণ কাজে আসবে। বিশাল কোনো পাহাড় ডিঙানোর মতো কঠিন কিছু নয়, বরং প্রতিদিনের ছোট ছোট বলা যায় খুব আনন্দদায়ক অভ্যাসের মাধ্যমে এই কাজটা করা সম্ভব। একদম। মানে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, উম, বছরের পর বছর ধরে গ্রামার বই মুখস্থ করার পরও যখন কেউ হঠাৎ ইংরেজিতে একটা সাধারণ প্রশ্ন করে বসে, তখন কেন মস্তিষ্ক পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়? শব্দগুলো তো মাথায় থাকেই, তাই না? রাইট, নিয়মকানুনও জানা থাকে, কিন্তু মুখ দিয়ে বেরোনোর সময় মনে হয় যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। ঠিক। তো সমস্যাটা আসলে কোথায়? এটা কি মেমরি বা স্মৃতিশক্তির অভাব? সোর্সগুলো কিন্তু বলছে সমস্যাটা মেমরির নয়, বরং ভাষা আয়ত্ত করার পুরো মেকানিজমটাকে আমরা ভুলভাবে বুঝেছি। বিষয়টা খুবই যৌক্তিক। মানে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ভাষাকে শেখানো হয় ইতিহাস বা ভূগোলের মতো একটা তাত্ত্বিক বিষয় হিসেবে। কিন্তু ভাষা তো আসলে কোনো সাবজেক্ট নয়, তাই না? হ্যাঁ, এটা তো একটা স্কিল। একদম তাই। এটি একটি স্কিল বা দক্ষতা। অনেকটা সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো। কেউ যদি ১০ বছর ধরে বই পড়ে সাঁতারের নিয়ম মুখস্থ করে। হ্যাঁ, আর তারপর প্রথমবার পানিতে নামে, তার কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক ধরেছেন। মস্তিষ্কের ডিক্লারেটিভ মেমোরি বা তাত্ত্বিক স্মৃতি আর প্রসিজুরাল মেমোরি বা অভ্যেসের স্মৃতির মধ্যে যে বিশাল পার্থক্য, ঠিক সেটাই ভাষা শেখার ক্ষেত্রে এই জড়তার মূল কারণ। আর ঠিক এই জায়গাটাতেই আজকের এই সোর্সগুলো একটা দারুণ সমাধান নিয়ে এসছে। আমরা ভাষার ৪ মূল ভিত্তি বা স্তম্ভ এবং ৭টি অত্যন্ত সহজ ধাপ নিয়ে কথা বলবো। লক্ষ্য হল প্রতিদিনের সাধারণ বাক্য আর অভ্যাসের মাধ্যমে ব্রেইনকে নতুন ভাষার সাথে খাপ খাইয়ে নেয়া। তো প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হলো ভাষার ৪ স্তম্ভ। হ্যাঁ, লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, মানে শোনা, বলা, পড়া এবং লেখা। সোর্স বলছে প্রতিদিন এই ৪টি বিষয় একসাথে অনুশীলন করতে হবে। হুম, এই জায়গাটাতে আমি একটা অ্যানালজি টানতে চাই। মানে ভাষা শেখাটা অনেকটা একটা বাড়ি বানানোর মতো। এই শোনা, বলা, পড়া এবং লেখা হলো সেই বাড়ির ৪টে দেয়াল। যে কোনো একটা দেয়াল বাদ দিলে তো বাড়িটা নড়বড়ে হয়ে যাবে, তাই না? খুব সুন্দর একটা অ্যানালজি। এবং শুধু এই ৪টে কাজ করলেই হবে না। সোর্সগুলোতে প্রতিদিন ১০ থেকে ২০টি অত্যন্ত সাধারণ নতুন শব্দ শেখার পরামর্শ দেওয়া হয়েছে। একদম বেসিক শব্দ, যেমন ধরুন ওয়াটার, ফুড, হ্যাপি, ওয়ার্ক, ফ্রেন্ড। আচ্ছা, আহ, একটা মিনিট, এখানেই আমার একটা প্রশ্ন আছে। মানে প্রতিদিন ২০টি শব্দ মানে তো মাসে ৬০০টি শব্দ হয়ে যাচ্ছে। একেবারে নতুন কারোর জন্য কি এতগুলো শব্দ একসাথে মনে রাখা একটু বেশি কঠিন বা আম, হতাশাজনক মনে হতে পারে না? আহ, শুধু মুখস্থ করতে গেলে অবশ্যই হতাশাজনক মনে হবে। কিন্তু সোর্সে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। শুধু শব্দ শিখলেই হবে না, তা দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। ও, মানে বিচ্ছিন্নভাবে শব্দ মনে না রেখে বাক্যে ফেলে দেওয়া। একদম তাই। যেমন শুধু হ্যাপি শব্দটা না শিখে বলা যায় আই অ্যাম হ্যাপি বা মাই ফ্রেন্ড ইজ গুড। বাক্য তৈরি করলে ব্রেন একটা পূর্ণাঙ্গ চিত্র বা কনটেক্সট মনে রাখতে পারে। রাইট, একটা প্রেক্ষাপট তৈরি হয়। হ্যাঁ, আর এই প্রেক্ষাপটটাই আসলে শব্দগুলোকে ভুলে যাওয়ার হাত থেকে রক্ষা করে। বিচ্ছিন্ন তথ্যের চেয়ে ব্রেন সম্পর্কযুক্ত তথ্য অনেক দ্রুত মনে রাখতে পারে। দারুণ একটা ব্যাপার। তো এই যে শব্দগুলো কিভাবে বাস্তবে ব্যবহৃত হয় তা বোঝার জন্য আমাদের ব্রেনকে তো ইংরেজির সাথে প্রতিনিয়ত অভ্যস্ত করতে হবে। আর এখান থেকেই কিন্তু আমাদের দ্বিতীয় ধাপটা আসে, শোনা এবং পড়া, মানে প্যাসিভ লার্নিং। হ্যাঁ, আমাদের সোর্সগুলো ঠিক এই পরিবেশটাই কৃত্রিমভাবে তৈরি করার কথা বলছে। প্রতিদিন সাবটাইটেল অন করে ছোট ছোট ইউটিউব ভিডিও, কার্টুন, ইংরেজি নাশিদ এবং সাধারণ কথোপকথন শোনার পরামর্শ দেওয়া হয়েছে। এই কার্টুন দেখার বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এর সাথে আবার বলা হয়েছে প্রতিদিন ছোট ছোট ইংরেজি লেখা পড়ার অভ্যাস করতে, যেমন ফেসবুক ক্যাপশন পড়া, খবরের হেডলাইন বা ইসলামিক ছোট ছোট ইংরেজি উক্তি পড়া। রাইট, এতে করে হয় কি ব্রেন পড়ার মধ্যে থাকে। হ্যাঁ, আর এটা তো অনেকটা মানে পড়াশোনাকে বিনোদনের মোড়কে লুকিয়ে ফেলার মতো একটা ব্যাপার। ব্রেন টেরই পাচ্ছে না যে সে শিখছে।
ঠিক বলেছেন। এটাকে আমরা প্যাসিভ ইনপুট বলতে পারি। কিন্তু এখানে আমার একটা সংশয় আছে। যখন কেউ সাবটাইটেল দিয়ে ভিডিও দেখে, তখন কি তার মনোযোগ শোনার চেয়ে পড়ার দিকেই বেশি আটকে যায় না? এতে কি শোনার চর্চা বা লিসনিং স্কিল বাধাগ্রস্ত হয় না? এটা খুব সাধারণ একটা ভুল ধারণা। সোর্স এই ধারণাকে ভেঙে দিয়েছে। আসলে নতুনদের ক্ষেত্রে সাবটাইটেল শোনা এবং পড়ার দক্ষতার মধ্যে একটি মজবুত সেতু তৈরি করে। আচ্ছা, সেটা কিভাবে? ধরুন, কেউ যখন কানে একটা শব্দ শোনে এবং একই সাথে চোখে স্ক্রিনে তার বানানটা দেখে, তখন ব্রেন খুব দ্রুত শব্দের সঠিক উচ্চারণটা ওই বানানের সাথে মেলাতে পারে। ও, বুঝতে পেরেছি। মানে ইংরেজিতে তো উচ্চারণের অনেক ভেরিয়েশন থাকে। এক্স্যাক্টলি। তাই বানানটা দেখলে ব্রেনের ওই কনফিউশনটা কেটে যায়, যা আদতে শোনার দক্ষতা বাড়াতেই সাহায্য করে। মানে সাবটাইটেলটা শুরুতে একটা সাপোর্টিং চাকার মতো কাজ করে। হ্যাঁ, খুব লজিক্যাল। তো আমরা যা কিছু শুনছি এবং পড়ছি, মানে ইনপুট নিচ্ছি, সেটাকে তো এবার নিজের ভেতর থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, আর এটাই হলো আমাদের তৃতীয় পর্ব, সক্রিয় অনুশীলন বা অ্যাক্টিভ আউটপুট, অর্থাৎ বলা এবং লেখা। রাইট। সোর্সে বলা হয়েছে প্রতিদিন অন্তত 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি বলার অভ্যাস করতে হবে। যেমন মাই নেম ইজ, তারপর নিজের নাম বলা, অথবা আই লিভ ইন শারজাহ বা আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ভুল হলেও ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভুলটা এখানে কোনো বিষয়ই না। মূল বিষয় হল মুখের পেশিগুলোকে নতুন ভাষার সাথে অভ্যস্ত করা। কিন্তু এই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা, এটা শুরুতে একটু অদ্ভুত বা হাস্যকর লাগতে পারে অনেকের কাছে। এর পেছনে কি কোনো বিশেষ মনস্তাত্ত্বিক কারণ আছে? অন্য কোনো মানুষের সাথে কথা না বলে আয়না কেন? এর পেছনে অত্যন্ত গভীর একটা কারণ আছে। আয়না হল এমন একজন শ্রোতা যে কখনো জাজ করে না বা বিচার করে না। রাইট, একটা নন জাজমেন্টাল স্পেস। একদম। অন্য মানুষের সাথে কথা বলতে গেলে আমাদের একটা ভয় কাজ করে যে সে হয়তো আমার ভুল ধরবে বা মনে মনে হাসবে। কিন্তু আয়নার সামনে এই সোশ্যাল থ্রেটটা থাকে না। হ্যাঁ, আর নিজের অঙ্গভঙ্গিটাও দেখা যায়। ঠিক তাই। আর এর পাশাপাশি প্রতিদিন ডায়েরি লেখার কথাও বলা হয়েছে, একদম সাধারণ বাক্য দিয়ে। যেমন সারাদিনের কাজ নিয়ে লেখা, টুডে আই ওয়ার্কড, আই এট রাইস, আই ওয়াচড ইউটিউব। খুব ছোট্ট ছোট্ট বাক্য। কিন্তু এই ডায়েরি লেখাও কি ওই আয়নার মতোই কাজ করে? হ্যাঁ, ডায়েরিও নিজের সারাদিনের কাজগুলোকে বিনা সংকোচে প্রকাশ করার একটা নিরাপদ জায়গা। এখানে কেউ কারো ভুল ধরতে আসছে না। অসাধারণ। তো আয়নার সামনে বলা আবার ডায়েরি লেখা তো দিনের একটা নির্দিষ্ট সময়ের কাজ। কিন্তু সোর্সের পরের ধাপে তো বলা হয়েছে পুরো দিনটিকেই ইংরেজির মোড়কে সাজাতে, প্রযুক্তি এবং মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে। হ্যাঁ, আর এই ধাপটা খুব প্র্যাকটিক্যাল। মোবাইল ফোনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে পরিবর্তন করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটা তো ব্রেনকে ফাঁকি দেওয়ার একটা দারুণ কৌশল। মানে আমরা দিনে তো শতবার ফোন দেখি। একদম। ফোনের ভাষা ইংরেজি করে দিলে খুব দ্রুত নতুন নতুন শব্দের সাথে চোখের দেখা হয়ে যায়, পরিচিত হওয়া যায়। আলাদা করে পরে বড়াটারি করে না। কিন্তু এত কিছুর পরও তো একটা বিশাল বাধা থেকে যায়। সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাও এটাই, ভয় বাদ দেওয়া। রাইট, ভয়ের বিষয়টা। মানুষ যখন ইংরেজিতে কথা বলতে যায় তখন তো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ব্যাকরণের বা গ্রামারের ভুল করার ভয়। অ্যাম হবে নাকি ইজ হবে, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, এই ভয়টা কি নিয়মিত ব্যবহারের স্পৃহাটাকে নষ্ট করে দেয় না? এই জায়গাটাতে সোর্স খুব পরিষ্কার একটা বার্তা দিয়েছে। শুরুতে ব্যাকরণের চেয়ে ভাব প্রকাশের গুরুত্ব অনেক বেশি। মানে শুধু কমিউনিকেট করে। একদম। ভাষা শেখার মূল উদ্দেশ্য হল যোগাযোগ করা, নিখুঁত হওয়া নয়। কেউ যদি ভুল ব্যাকরণেও মনের ভাবটা বোঝাতে পারে, সেটাই প্রাথমিক সাফল্য। আচ্ছা, তাহলে গ্রামার কি এভাবেই ভুল থেকে যাবে? না না, নিয়মিত ব্যবহার করতে করতেই ব্যাকরণগত ভুলগুলো একসময় নিজে থেকেই ঠিক হয়ে যায়। মস্তিষ্ক নিজে থেকেই প্যাটার্ন ধরে ফেলে। কিন্তু ভয়ের কারণে যদি কেউ ভাষাটুকু ব্যবহারই না করে, তবে তো ভাষাটি কখনোই শেখা হয় না। এটা কিন্তু খুব গভীর একটা কথা। ব্যবহার না করলে কখনোই শেখা হবে না। তো আমরা যদি পুরো আলোচনার একটা সারসংক্ষেপ টানি, কঠিন কোনো নিয়মকানুন নয়, বরং ছোট ছোট পরিবর্তন। হ্যাঁ, যেমন ফোনের ভাষা পরিবর্তন করা, আয়নার সামনে দাঁড়িয়ে বলা, কার্টুন দেখা বা ডায়েরি লেখা। ঠিক, এই ছোট অভ্যাসগুলো ইংরেজিকে প্রতিদিনের জীবনের অংশ করে তুলতে পারে। তো আজকের এই চমৎকার আলোচনা শেষ করার আগে আমি একটা নতুন চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। অবশ্যই।
কি হবে যদি আমরা ইংরেজি শেখাকে কোনো স্কুলের কঠিন সাবজেক্ট হিসেবে না দেখে বরং পৃথিবীর মানুষের সাথে যুক্ত হওয়ার একটি নতুন জানালা হিসেবে দেখি? দারুণ একটা পয়েন্ট। মানে যদি আমরা ব্যাকরণের ভুলের কথা ভুলে গিয়ে ভাষাটিকে শুধু নিজের জীবনের গল্প বলার একটি নতুন মাধ্যম হিসেবে ব্যবহার করি, তবে কি শেখার পুরো যাত্রাটাই বদলে যাবে না? একদম বদলে যাবে। তখন এটা আর ভয়ের কিছু থাকবে না, একটা আনন্দের যাত্রা হয়ে উঠবে। ঠিক তাই। তো ভুল করতে ভয় না পেয়ে এই নতুন জানালায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।